গম্ভীর দৃষ্টি ছোঁয়াকে দেখছে সাদি। এই নারীর প্রতি তার আসক্তি নেই, তবে কিছু একটা আছে। কিশোর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে। একটা নারীর সঙ্গ পেয়ে গম্ভীর একঘেয়ে সাদি মিশতে শিখেছিল। বন্ধু বানিয়েছিল রিমি, ইরা, পাপন, ইমন, আশিক ওদের সাথে। সময়ের ব্যবধানে সেই নারী ছেড়ে গিয়েছে সাদিকে, কিন্তু বন্ধুরা ছাড়েনি। সেই নারীর প্রতিও সাদির আসক্তি ছিল না, ছিল ভালো লাগা এবং মায়া। সেই মায়া কাটিয়ে উঠতে সময় লেগেছিল সাদির। অনেকটা সময় লেগেছিল। এখনও হয়তো মনের কোথাও সেই নারীর জন্য মায়া কাজ করে। সেই নারীর হাত ধরার ইচ্ছে ছিল সাদির, কিন্তু ধরতে পারেনি। সেই নারীর ললাটে দীর্ঘ চুমু খেয়ে বলার ইচ্ছে ছিল, আমাকে ছেড়ে যেও না। কিন্তু বলতে পারেনি। তার আগেই মায়াবী নারী ছেড়ে গিয়েছে সাদিকে। যেই দিন সেই নারীর বিয়ে ছিল সেই দিন ছোঁয়ার ভীষণ জ্বর ছিল। মনে আছে সাদির। বাড়ি শুদ্ধ সকলেই চিন্তায় অস্থির হয়ে উঠছিল। তখন বয়স কত ছিল ছোঁয়ার? 10 বছর হবে মনে হয়। বাড়িতে পুরুষ মানুষ ছিল না। সকলেই বাইরে ছিল। প্রথমবার বাচ্চা ছোঁয়াকে কোলে তুলে নিয়েছিল সাদি। ছোঁয়ার গরম মাথাটা সাদির বুকে পড়তেই হৃদয় কেঁপে উঠেছিল। ব্যথায় মুখটা লাল হয়ে গেছে ছোঁয়ার। উঠে বসতে গিয়ে কম্বলের নাক লেগেছিল। চোখে পানি চলে এসেছে। হালকা রক্ত এসেছে নাকফুলের পাশে। সাদি ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া মাথা নিচু করে চোখের পানি মুছছে। সাদি রেগে আছে, বুঝতে পারছে ঢের। অবশ্য লোকটা কখনোই বা রেগে থাকে না। সদা তার নাকের ডগায় রাগ থাকে। আন্টি বলল নাকফুল পরতে হয়। আম্মু পরে, বড় মা পরে, আপি পরে। আমাকে একটা নাকফুল কিনে দিয়েন প্লিজ। সাদি জবাব দেয় না। তার নজর ছোঁয়ার নাকে থাকা সাদা পাথরের নাকফুলের দিকে। বেশ মানিয়েছে ছোঁয়াকে। চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাবটা চলে গেছে। পারফেক্ট বউ মনে হচ্ছে। কে বলবে এই মেয়েটার শিরায় শিরায় দুষ্টুমি বিরাজ করছে। 200 টাকা লাগছে। আন্টি দিয়ে দিয়েছে। আপনি আমাকে 200 টাকা দিয়েন। আমি আন্টিকে দিয়ে দিবনি। সাদি লম্বা শ্বাস টানে। ছোঁয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা। ছোঁয়া বিছানা থেকে নামতে যায়। সাদি ছোঁয়ার হাত ধরে। চমকে ওঠে ছোঁয়া। তাকায় সাদির মুখের পানে। লোকটাকে আজকে অন্য রকম লাগছে। বেশ অদ্ভুত তার চোখের দৃষ্টি। বিলাই চোখ দুটোতে রাগ, বিরক্তি কিংবা সহানুভূতি নেই। আছে শুধু গম্ভীর মুগ্ধতা। ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য পাগল ছোঁয়ার নেই। সে দৃষ্টি নামিয়ে ফেলে। আমতা আমতা করতে থাকে। লোক আসলে কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা করতে থাকে ছোঁয়া। আজকে কেমন অচেনা লাগছে তাকে। এটা কি সত্যিই সাদমান চৌধুরী? সাদি ছোঁয়া দিকে একটু চেপে বসে। হাত বাড়িয়ে ছোঁয়ার নাকে আলতো করে ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। চোখ দুটো বন্ধ করে ফেলে। এতটা আশা করেনি ছোঁয়া। ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ছোঁয়াকে আরও একটু অবাক করে দিয়ে খুব দ্রুত শব্দ করে চুমু খায় সাদি ছোঁয়ার নাকে। ভূমিকম্পর মতো কেঁপে ওঠে ছোঁয়া। এ কেমন অনুভূতি? শ্বাস টানতেও পারছে না। বুক কাঁপছে, পেটে মোচড় দিচ্ছে, গলা শুকিয়ে গেছে। শরীরের দুর্বলতা, জ্বর জ্বর ভাবটা কোথাও একটা বিলীন হয়ে গেছে। সাদির দেওয়া ছোট্ট স্পর্শ মনের মধ্যে গভীর দাগ কেটে গেছে। সুন্দর পবিত্র অনুভূতি অসুস্থতা বিলীন করে দিল বোধ হয়। ছোঁয়া নিজের কাপা কাপা হাতটা নাকে দেয়। সাদি দূরে চলে গিয়েছে চুমু খাওয়ার পরপরই। তবে রুম থেকে বের হয়নি। শ্বাস টানো। স্বাভাবিক হয়ে বাইরে এসো। ইরা এসেছে তোমায় দেখতে বলেই সাদি দ্রুত পা চালিয়ে চলে যায়। ছোঁয়া সত্যিই শ্বাস টানে। চোখ খুলে তাকায়। এখনও মনে হচ্ছে লোকটার ছোঁয়া নাকে লেগে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। লাফিয়ে ওঠে সে। এক লাফে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। চুমু যেহেতু দিয়েছে আরও দিবে। জাককক ফুটবল টিম বানানোর চান্স আছে তাহলে। হয়তো একটু সময় লাগবে, তবে আমি সবে লোকটা, এটা কনফার্ম। মনে মনে এইটুকু ভাবতেই চুমু দেওয়ার মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। আমার বর আমাকে চুমু দিছে। সত্যিই চুমু দিছে। ঈশ্বস, এই লজ্জা আমি লুকাবো কোথায়? 2 হাতে মুখ ঢেকে ফেলে ছোঁয়া। মুহূর্তেটা ভিডিও করে রাখতে পারলে ভাল লাগত। একটু পরপর দেখতাম। কিন্তু আফসোস। ছোঁয়া চোখে মুখে পানি দিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হয়। বেশ ফুরফুরে মেজাজ তার। ইরা আর সাদি বসে আছে। ইরার হাতে কফির মগ। সে কফি খাচ্ছে আর নিজের বরের কথা গল্প করে যাচ্ছে। সাদি চুপচাপ ফোন দেখছে। ইরার কথা যে সে শুনছে না বুঝতে পেরে হাসে ছোঁয়া। আপুটাকে বেশ মনে ধরেছে তার। একদম তার মতো। আপু সরি, আপনাকে অপেক্ষা করালাম। আসলে নাক ফুটো করেছি তো, তাই একটু অসুস্থ ছিলাম।
এখন সুস্থ হয়ে গিয়েছি। বলতে বলতে ইরার পাশে এসে বসে ছোঁয়া। ইরা কফির মগে শেষ চুমুক দিয়ে সেটাটি টেবিলে রেখে ছোঁয়ার দিকে তাকিয়ে হাসে। তা এখন সুস্থ হলে কি করে? সাদি চুমু খেয়ে নিয়েছে? ছোঁয়া লাজুক হাসে, মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা লাগছে তার। ছোঁয়াকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ওঠে ইরা। গাল টেনে দেয় ছোঁয়ার। ইসস কি মিষ্টি তুমি, তোমাকে আমি টিপস শিখিয়ে দিবনি। সাদি দাঁড়িয়ে যায়। দেখতে এসেছিস, দেখেছিস, এখন চলে যাবি। আর আশা চলবে না এখানে। ইরা ভেঙচি কাটে। বললেই হলো, আমি তো আসবই। ছোঁয়া বুঝলে আমি রিমি ইমন আমরা তিনজন মিলে তোমাকে। ইরাকে বলতে না দিয়ে বাকিটা সাদি বলে ওঠে। এমনিতেই বাদর, এখন তোরা তিনজন মিলে গাছে উঠিয়ে দিবি। ওকে বলে দে বাড়াবাড়ি করলে বাড়িতে রেখে আসব। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। ইরা ফোঁস করে শ্বাস টানে। তুই যা তো এখান থেকে। আমি ছোঁয়ার সাথে কথা বলতে এসেছি। আমি খাবো। রান্না কর গিয়ে। সর এখান থেকে। সাদি ছোঁয়ার দিকে তাকায়, যার অর্থ বাড়াবাড়ি করলে সত্যিই রেখে আসব। সাদি চলে যায়। ইরা ছোঁয়ার সাথে গল্প করতে থাকে। দুজনের গল্প বেশ জমে উঠেছে। ইরা ভীষণ মজার মানুষ, ছোঁয়াও মজা পাচ্ছে। রাত 10টার দিকে ইরাকে বাসায় পৌঁছে দিতে বের হয় সাদি। ছোঁয়া বই নিয়ে বসে আছে। সাদি করা গলায় পড়তে বলেছে। কি আর করার, বাধ্য বরের বাধ্য বউ হয়েছে ছোঁয়া পড়ছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সেলিম চৌধুরী বসে আছে সাজ্জাদ চৌধুরীর সামনে। দুজনের মুখটা গম্ভীর। ভাইয়া আমার মেয়েটার ভবিষ্যৎ আছে। সে এখনই পড়ালেখা বাদ দিয়ে সংসার করুক, এটা আমি চাই না। ছোঁয়াকে তুমি নিয়ে এসো। এইচএসসি পরীক্ষার শেষে ধুমধাম করে ওদের আবার বিয়ে দিয়ে দিব। আপাতত সে এই বাড়িতে থাকবে। সেলিমের কথাটা মন্দ না, এমনটাই ভালো হবে। ঠিক আছে, আমি কাল গিয়ে নিয়ে আসব ছোঁয়াকে। তবে সেলিম, ছোঁয়াকে আনার পেছনে যদি তোর অন্য কারণ থাকে তাহলে জেনে রাখো আমি সেটা হতে দিব না। তুই নিজেও জানিস তোর মেয়ে আমার ছেলের জন্য কতটা পাগল। তো এমন কিছু করিস না যাতে মেয়েটা আঘাত পায়। সেলিম জবাব দেয় না, বেরিয়ে যায় সাজ্জাদের রুম থেকে। দরজার আড়াল থেকে সাবিনা সবটা শুনছিল। তিনি স্বামীর কাঁধে হাত রাখে। তোমার সাথে আমিও যাব। কয়েকটা দিন থেকে আসব সাদুর সাথে। দীর্ঘ শ্বাস ফেলে সাজ্জাদ। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। শুক্রবারের সকাল, অফিস নেই, স্কুল কলেজ সব বন্ধ। তবুও 2 মিনিট স্বস্তির নেওয়ার সময় নেই। কারণ পুরো এক সপ্তাহের কাজ শুক্রবারে গুছিয়ে রাখতে হয়। এই যে সাদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে তাতে জামাকাপড় ভিজিয়ে রেখে এসেছে। রান্না শেষে সেগুলো কাচতে হবে। ছোঁয়াও থেমে নেই। সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তবে তার কোনো কাজ নেই। সে ফ্রি। তার একমাত্র কাজ হচ্ছে তার সুইট কিউট বরটাকে ঝালানো। তাকে একটুখানি রোমান্টিক করার দায়িত্ব পড়েছে তার ওপরে। আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে ছোঁয়া। সময় নিয়ে সুন্দর করে সেজেছে। সাজের বেলায় সে কখনোই তাড়াহুড়ো করে না। মানুষ সাজেই তো নিজেকে সুন্দর দেখাতে। তো তাড়াহুড়ো করে কেন নিজেকে সুন্দর করে তুলব? আস্তে আস্তে রয়েসয় সুন্দর করে তুলবে। এই যে ছোঁয়া সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছে। মাসজনিত কারণে নামাজ মিস গিয়েছে। তাই গোছল সেরে সাজতেন বসেছে। এখন সকাল 7টা বেজে 40 মিনিট। এখন তার সাজ শেষ হল। নীল রঙের 3 পিচ, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি। লম্বা চুলগুলো সুন্দর করে আছড়ে ছেড়ে দিয়েছে। লাস্টবার আয়নায় নিজেকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় কিচেনে। সেখানে ছোঁয়ার সুন্দর সেফ খুবই মনোযোগ দিয়ে রান্না করছে। ছোঁয়া প্রথমে পেছনে থেকে জড়িয়ে ধরে সাদিকে। টকটকে ঠোঁট দুটো লাগিয়ে দেয় সাদির সাদা টি শার্টে। সাদি কোনো রিয়াকশন করে না। চুপচাপ রুটি বেলতে থাকে, যেন সে জানেই না এখানে কেউ এসেছে এবং তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ছোঁয়া বিরক্ত হয়ে ছেড়ে দেয় সাদি। পাথর লোক একটা। আরে ভাই, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে, তুই একটু মুচকি হেসে বউকে জড়িয়ে ধর। একটু প্রশংসা কর। তা না হনুমানের মতো নো রিয়াকশন। চোখ মুখ কুচকে সাদির পাশে চুলার কাছাকাছি বসে পড়ে ছোঁয়া। হাতের চুড়িগুলো নাড়তে নাড়তে বলে, আমাকে আজকে শাবনূরের মতো লাগছে না? লাগছে জানি আমি। আমি কিন্তু দেখতে সুন্দরী। নায়িকা হতে পারতাম আমি। হলাম না। অবশ্য এখনও চাইলে হতে পারি। সাদি ঠোঁটটা একটু বাঁকায়, যেন তাচ্ছিল্য হাসতে চাইল। ছোঁয়া গাল ফুলায়। বিশ্বাস করল না সাদি। সত্যিই আমি সুন্দরী। আমি নায়িকা হওয়ার ক্ষমতা রাখি।
হুমম জায়েদ খানের। সাদি ছোট্ট করে বলে, ছোঁয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অপমান করলে নাকি? এক লাফে নেমে পড়ে, উদ্দেশ্য ঝগড়া করবে সাদির সাথে। আঙুল তুলে কিছু বলতে যেতেই থেমে যায় ছোঁয়া। সে তার ব্যস্ত সেফের ওপর বর্ষর একটা ক্রাশ খেল এখনই। ঘামে ভিজে গেছে লোকটা। কপাল বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম, গাল বেয়ে গলার ওই উঁচু কণ্ঠনালীর ওপর দিয়ে বেয়ে শার্টের ভেতরে ঢুকে যাচ্ছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পরপরই জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গরমে যে লোকটার কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হয় না ছোঁয়ার। তবে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে। লোকটা কি জানে, তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। গিলে খাওয়ার কথা মনে হতেই ছোঁয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে। ব্যস্ত সেফের ওই ঘামে ভেজা গলায় টুপ করে একটা চুমু খেতে। খাবে কি? লোকটা কি মারবে? ধুরুর মারলে মারুক, তবুও তো চুমু খাওয়া হলো। মার খাওয়ার ভয় করলে এই জীবনে আর চুমু খাওয়া হবে না। মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় ছোঁয়া। লোকটার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গলার কাছে মুখটা নিয়ে চট করে একটা চুমু খেয়ে ফেলে সাদির গলায়। ব্যস্ত হয়ে রুটি বেলতে থাকা সাদির হাত দুটো থেমে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। ছোঁয়া দু পা পিছিয়ে এসেছে। হাত পা কাঁপছে তার। চোখ দুটো খুলতে পারছে না। মনে মনে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার একটা থাপ্পড় খেয়ে চলে যাবে কিচেন থেকে। আজকে দিনের মধ্যে আর লোকটার আশেপাশে আসবে না। চুমু খেলো মনের স্বাদ মেটাতে, কিন্তু মনের স্বাদ তো মিটলই না, উল্টো মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নিজের ওপর নিজেই বিরক্ত ছোঁয়া। সাদির কোনো রিয়াকশন না দেখে পিটপিট করে চোখ খুলে ছোঁয়া। পাষাণ সাদি এখনও আগের মতো কাজ করে যাচ্ছে, যেন তার সাথে কিছুই হয়নি। সে দিব্যি আছে। ছোঁয়া মনে মনে খুশি হয়ে ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। ছোঁয়া মুখ বাঁকিয়ে কাটতে থাকে করলাগুলো। দুটো করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে ছোঁয়া। এত সকালে আবার কে আসলো? ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। তার কোনো ভাবান্তর নেই। পাষাণ 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 করলা, রোবটের সাথে থাকছি আমি, বলতে বলতে বেরিয়ে যায় ছোঁয়া। ছোঁয়া যেতেই সাদি দীর্ঘ শ্বাস ফেলে। ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে ছোঁয়া ঠোঁট ছুঁয়েছিল। বিড়বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতেই মুখটা থমথমে হয়ে যায় ছোঁয়ার। সাজ্জাদ আর সাবিনাকে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা। সাদির থেকে নিয়ে যেতে এসেছে ছোঁয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে ছোঁয়া। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলো তোমার? সবাই উঠে পড়ে লেগেছ আমাদের আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, ছোঁয়া গম্ভীর, সাদিকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল ছোঁয়াকে, কিন্তু ছোঁয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। আহা ছোঁয়া, মামনি তোমাদের আলাদা করব না তো। তুমি তো এখনো ছোট। তোমার এইচএসসি পরীক্ষার পরে একসাথে থাকবে তোমরা। ছোঁয়া ঠিক ধরেছিল, তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, ছোঁয়াকে ধরে না। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মরেই যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না। প্রমিজ আপনাকে একটুও বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসব না। এবার সাদি ছোঁয়ার মাথায় হাত রাখে। শান্ত গলায় জবাব দেয়, আমি রোজ রাতে কল করব তোমায়। আর প্রতি ফ্রাইডে ঘুরতে নিয়ে যাব। ছোঁয়ার কান্না থেমে যায়। বুক থেকে মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানত সবটা। অভিমানে বুকটা ভরে ওঠে ছোঁয়ার। আমি যাব না মানে যাব না। আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়ব আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের পানে। থাকতে পারেনি ছোঁয়া সাদির কাছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে আকুতি মিনতি করেছিল তাকে রেখে দিতে। কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, সিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে ছোঁয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে। সে থাকবে কি করে? তাই তো থাকতে পারল না। তবে ছোঁয়ার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেও রাতেই ছোঁয়ার মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল ছোঁয়ার ছোট্ট মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধহয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে খুশি ছিল না।
কেন জানি মনে হয়েছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে, আদুরে গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে, ছিল পাহাড় সমান মায়া। ছোঁয়া তো ভুলতেই পারছে না সাদির সেই ভয়েস, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। ছোঁয়া চোখ বন্ধ করে সেদিনের কথোপকথন মনে করতে থাকে। ছোঁয়া কাঁদছিল, বুকে বালিশ জড়িয়ে কাঁদছিল ছোঁয়া। তখন তার পুতুলের কভারযুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাধু বেবি নামটা দেখে অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। ফোন তুলে না, তুলবেও না বলে প্রতিজ্ঞা করে। কিন্তু প্রেমিক পুরুষের এতবার কল করাতে মন গলে যায় ছোঁয়ার। একবার, দুইবার, তিনবার, এভাবে 40 বার কল করার পরে ছোঁয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার ধৈর্য প্রচুর। মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় ছোঁয়া কল রিসিভ করে কানে তুলে, তবে কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দিবে বা করা কথা শোনাবে, কিন্তু সাদি সেসবের কিছুই করে না। উল্টে ওপাশ থেকেও নীরবতার আভাস আসে। দুপাশে দুজন নীরব রয়েছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারোরই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে। জান নন। ছোঁয়া কেঁপে ওঠে। ঠিক শুনল, সাদি তাকে জান বলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। প্রস্তুতি নেয় সাদিকে জিজ্ঞেস করবে, কি বললেন এই মাত্র। কিন্তু ছোঁয়া কিছু বলার আগেই সাদি আবারও সেই সুরেলা মধুর সুরে বলে ওঠে, জানন, আমার আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্ক। কিছু দিন দূরে থাকার পরে যদি সারাজীবনের জন্য একসাথে থাকার অনুমতি পাই তাহলে ক্ষতি কি বলো। ছোঁয়া জবাব দিতে পারেনি। বলতে পারে না, আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। ছোঁয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, সোনা প্লিজ, মন খারাপ করে না। ছোঁয়া এবারেও জমে যায়। গম্ভীর গোমরামুখ সাদি, জান সোনা, এসব নামে ডাকতে পারে? এটা বিশ্বাস করার মতো? আচ্ছা, লোকটা ঠিক আছে তো? সে কি নেশা টেশা করেছে? ছোঁয়ার এসব উজবুক ভাবনার মাঝেই সাদি বলে, ঘুমিয়ে পড়ো জান, বলেই কল কেটে দেয়। ছোঁয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল? এতে সুন্দর করে জান সোনা, আবার আদর মাখা শব্দগুলো। ভাবতেই পারছে না ছোঁয়া, কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। 1 সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার। তবুও লোকটা এতটুকুও খোঁজ নিল না। একটু দেখাও হয় না মানুষটার সাথে। ছোঁয়া কলেজ থেকে প্রায় প্রতিদিন সাদির বাড়িতে যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। কেমন পাগল পাগল লাগে ছোঁয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি। চোখ দুটোকে শান্তি দিতে পারছেই না। আজকে সকাল থেকে ছোঁয়া ভেবে রেখেছে সাদির বাড়িতে যাবে, কিন্তু বেরোনোর সুযোগই পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে ছোঁয়ার কোলে তুলে দিল আর বলল, পরী ঘুমবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। ছোঁয়া পরীকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর যাবে। মমতা বেগম ধরেছে ছোঁয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। ছোঁয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খায় না। দাদির কথা শুনে ছোঁয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবুও জামাই ছাড়া থাকছি, রোগা হব না। জামাইয়ের চিন্তায় রোগা হয়ে যাচ্ছি। মমতা এক গাল হাসে, বড় হও দাদুভাই, তারপর জামাইয়ের চিন্তা করো। যথেষ্ট বড় আমি। আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে, সেও খাচ্ছিল। মূলত সিফাতকে ছোঁয়া খেয়াল করেনি। ভারী লজ্জায় পড়ে যায় ছোঁয়া। আর একটাও বাক্য মুখ থেকে বের করে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পরে বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে চলে? ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের। ভারী বিরক্ত ছোঁয়া। এবার বাবা ডেকে নিয়ে 1000টা উপদেশ দিবে। আর তার উপদেশের মূল মন্ত্র হল, সাদি, সাদির সাথে তোমাকে মানায় না। তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব। তুমি আরও ভালো ডিজার্ভ করে, ব্লা ব্লা ব্লা। ছোঁয়া মাঝেমধ্যে বিরক্ত হয়, মাঝেমধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদির রোজগার কম, বয়স বেশি, এটাই সমস্যা তার। ছোঁয়া বাবার ডাকে সাড়া দেয় না। সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাক কভারে কিছু টাকা ভরে গলায় ওড়না জড়িয়ে বেরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশি দূরে না হওয়াতে ছোঁয়া পায়ে হেঁটেই রওনা হয়। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় সাদির ফ্লাইটে।
একটা হচ্ছে মেইন রোড, যেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে মানুষের সারগাম। আরেকটা হচ্ছে কাঁচা রাস্তা, যেখানে মানুষের চলাচল খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তা, দুই পাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তার সাথে ছোঁয়া 2 দিন আগে পরিচিত হয়েছে, যেদিন ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে। কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই। সাবিনা বেগম রান্না করছে। এক প্রকার রাগ করেই বাসা থেকে বেরিয়েছিল সে। ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খুঁজে। সেই জন্য এই রাস্তা ধরে হাঁটছিল। কিন্তু সে লাউ সেই কদু। এই রাস্তা তাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছে। ছোঁয়ার আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেল এক নাগারে বাজিয়েই চলেছে ছোঁয়া। তার মন খুঁতখুত করছে, যদি আজকেও সাদির দেখা না পায়। তখনই ফট করে দরজা খুলে যায়। সামনে তাকাতেই ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। ছোঁয়া এক গাল হেসে বলে, আজকে আমি এখানে থাকবই থাকব। প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না। আমি কাট বলে দিলাম। বলেই সাদির হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে বড় মা বলে ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মা মাত্রই চলে গেল। এটা শুনে ছোঁয়া লাফিয়ে ওঠে, উফফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানে থেকে যাই। আমি চাইছি না, সাদি গম্ভীর গলায় বলে। ছোঁয়া ভেঙচি কাটে, তা চাইবেন কেন? নিরামিষ কি না আপনি, অসভ্য ব্যাডা। একদিন কল করে যান শোনা বলে তারপর থেকে লাপাত্তা। বলি, কেউ কি আপনার গলায় চা তারা চিহ্নকু ঠেকিয়ে আমাকে জান বলিয়েছিল? সাদি বিরক্তিতে নাক মুখ কুচকে নিজের রুমে চলে যায়। ছোঁয়া ভেঙচি কেটে সোফায় বসে পড়ে